আসসালামু আলাইকুম। আমি বুলবুল। আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়ের রাজ্যে। ভয় কখনো আসে শব্দ করে, কখনো আসে নিঃশব্দে। এবং আজকের ঘটনায় আপনি শুনবেন এমন কিছু যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। কখনো ভেবেছেন অন্ধকারে কে দাঁড়িয়ে থাকে, আপনাকে এক দৃষ্টিতে দেখছে? আজকের ঘটনা সেই অদেখা ছায়ার, এবং আপনি এখন প্রবেশ করছেন ভয়ের রাজ্যে। আপনি কি কখনো এমন গাছ দেখেছেন যার নিচে দাঁড়ালে কাউকে আর খুঁজে পাওয়া যায় না? এমন এক গাছের ঘটনা আজ আমরা বলবো, যার নিচে দাঁড়িয়ে শত শত বছর ধরে হারিয়ে গেছে অনেক প্রাণ। একটা ট্রিন ট্রিন শব্দে যার রাতের ঘুম ভেঙে যেত। বন্ধ করুন আলো, কান পাতুন। শুরু করতে যাচ্ছি আজকের ভৌতিক ঘটনা, শিউলি গাছের জিন। তিনি যেভাবে লিখেছেন সেইভাবেই বলার চেষ্টা করছি। আমার ফুফু রাহেলা বেগম এখন প্রায় ৭০ বছরের, অথচ আজও এমন একটি জিনিস আছে যা তার রাতের ঘুম কেড়ে নেয়। একটি শিউলি গাছ, হ্যাঁ, একটি সাধারণ শিউলি গাছ, যার নিচে দাঁড়িয়ে তার জীবনের মোড় ঘুরে গিয়েছিল। ঘটনাটি ২০০৫ সালের। আমি তখন ছোট্ট, কিন্তু পরিবারের বড়দের মুখে এই ঘটনা এতবার শুনেছি যে চোখ বন্ধ করলেই যেন সব দৃশ্য একে একে সামনে ভেসে ওঠে। ফুফুর স্বামী অনেক আগেই মারা গিয়েছিলেন। ৩ ছেলের কেউ তখন গ্রামে থাকতো না, সবাই শহরে কাজ করে। ফুফু একাই থাকতেন পুকুর পাড়ের একটি একচালা টিনের ঘরে। বাড়ির পাশ দিয়ে এক পুরনো জমিদার বাড়ির রাস্তা চলে গিয়েছে, আর তার ধারে দাঁড়িয়েছিল একটি বিশাল শিউলি গাছ। সেই গাছের নিচে ছিল একটি ছোট টিলা, যা ঘিরে গ্রামে ছড়িয়ে ছিল নানান গল্প। লোকজন বলতো জমিদার আমলে এক তরুণীকে নাকি ওখানেই জীবন্ত পুঁতে রাখা হয়েছিল, আর তার আত্মা আজও গাছটিতে আশ্রয় নিয়ে আছে। এক বৈশাখী রাতে চারপাশে যখন গরম হাওয়া বইছিল, ফুফু রান্না সেরে উঠোনে বসেছিলেন। হঠাৎ করেই বাতাস ঠান্ডা হয়ে এলো। এক অদ্ভুত মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়লো চারদিকে। সঙ্গে ভেসে এলো ফিসফিসানি আর ঝিরঝির শব্দ। প্রথমে তিনি ভেবেছিলেন পাশের বাড়ির কেউ হয়তো দুষ্টামি করছে ফুফুর সাথে। ঘর থেকে বের হয়ে চারপাশে তাকালেন, কাউকে দেখা গেল না। রাতে ঘুমাতে গেলে বারবার মনে হচ্ছিল উঠোনে যেন কারো পায়ের শব্দ, টুপ টুপ টুপ। পরদিন সন্ধ্যায় হালকা বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ নেই। ফুফু হারিকেনের আলোয় দরজার পাশে বসে আছেন। হঠাৎ চোখ পড়লো শিউলি গাছের নিচে একজন দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরা, কোমর পর্যন্ত ঝুলে থাকা লম্বা চুল। কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে সে ধীরে ধীরে ঘুরে তাকালো। মুখ ঢাকা, কিন্তু চোখ দুটো জল জল করছে অস্বাভাবিকভাবে। ভয়ে ফুফু তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দিলেন। রাতভর জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে কেউ, এই অনুভূতি তাকে পেয়ে বসে। একবার তো সত্যি জানালায় ছায়া দেখে মনে হয়েছিল চোর ঢুকেছে, কিন্তু বাইরে গিয়ে কাউকে পাওয়া গেল না। অথচ ঘরে ভাসছিল শিউলি ফুলের গন্ধ। কয়েকদিন পর গভীর রাতে ভয়াবহ এক অভিজ্ঞতা হয়। রাত প্রায় ২টা। প্রচন্ড ঠান্ডায় ঘুম ভেঙে যায় ফুফুর। চোখ খুলেই দেখেন খাটের পাশে কেউ বসে, মুখ সাদা কাপড় দিয়ে ঢাকা, চোখ ও ঠোঁট নীলচে, যেন জমে যাওয়া মৃত্যুর ছাপ। কোনো শব্দ নেই। সেই ধীরে ধীরে ফুফুর হাতের দিকে তাকিয়ে থাকে, যেন কিছু চাইছে। ভয়ে ফুফু জ্ঞান হারিয়ে ফেলেন। সকালে জ্ঞান ফেরার পর হাতের উপর দেখা যায় ৩টি আঙ্গুলের ছাপ, বরফ ঠান্ডা কোনো হাতের ছোঁয়ার মতো। এরপর বাড়িতে এক কবিরাজকে ডাকা হয়। তিনি বাড়ি ঘুরে দেখে বলেন, শিউলি গাছটা গাছ নয়, এটি একটি জীবের আশ্রয়। বহু বছর ধরে সে এখানেই রয়েছে। সবাই আঁতকে ওঠে, কি বলছেন আপনি? তিনি জবাব দেন, জমিদার আমলে একজন মেয়েকে এখানে পুঁতে রাখা হয়েছিল। সেই থেকেই প্রতি রাতে সেই গাছের নিচে কেউ দাঁড়িয়ে থাকে। তিনি আরো বলেন, সন্ধ্যার পর ওই গাছের দিকে তাকিও না। সে তাকানো পছন্দ করে না। ঝাড়ফুঁক করে তিনি চলে যান। পরদিন এক হুজুরকে আনা হয়। তিনি কোরআন পাঠ করেন, দোয়া পড়ে পানি ফু দিয়ে গাছের চারপাশে ছিটিয়ে দেন। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ গাছটি যেন কেঁপে ওঠে। পাখিরা উড়ে যায়, বাতাস হঠাৎ থমকে যায়। হুজুর বলেন, এটি সাধারণ আত্মা নয়, এটি এক বাধা জিন। সে এখান থেকে যেতে চায় না, বরং কাউকে চায় যে তার জায়গা নেবে। সেই রাতেই ফুফু একটি স্বপ্ন দেখেন। সাদা কাপড় পরা সেই নারী সামনে দাঁড়িয়ে। সে ফুফুকে বলছে, তুমি আমাকে দেখেছো, এখন আর পালাতে পারবে না। তবে তুমি চাইলে আমি চলে যাব, একটি শর্তে। ফুফু জিজ্ঞেস করেন, কি শর্ত? সে উত্তর দেয়, প্রতি বছর বৈশাখ মাসে আমার গাছের নিচে ৭ কেজি রসগোল্লা রেখে যাবে, না হলে আমি আবার ফিরে আসবো। ভয়ে ফুফু রাজি হন। সকালে ঘুম ভেঙে দেখেন জানালার পাশে রাখা থালায় ৩টি টাটকা শিউলি ফুল। আজও প্রতি বছর বৈশাখ মাস এলেই ফুফু ভোরবেলা সেই শিউলি গাছের নিচে রেখে আসেন ৭ কেজি রসগোল্লা। কারণ যেদিন দেন না, সেই রাতে উঠোনে আবার শোনা যায় সেই শব্দ, টুক টুক টুক। আজও যখন বৈশাখ মাস আসে, ওই গাছটার নিচে কেউ
পায়েও দাঁড়ায় না। কেউ জানে না সেই আত্মা এখনো অপেক্ষা করছে কিনা। হয়তো আপনি কখনো সেই গাছটার পাশে গিয়ে হেঁটে যাচ্ছেন, আর আপনার পায়ের নিচে ভেসে আসছে একটাই শব্দ, ট্রিন ট্রিন ট্রিন। আপনি কি কখনো এমন ভৌতিক গাছের ঘটনা শুনেছেন? কমেন্টে লিখে যান। এমন আরো ভৌতিক সত্য ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন ভয়ের রাজ্য, ভয় যার পরিচয়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন এক ভয়াল সত্য ঘটনা, যা রীতিমতো গায়ে কাটা দেওয়ার অভিজ্ঞতা। কিন্তু এখানেই শেষ নয়, কারণ ভয় এবার আরেক রূপে ধরা দেবে। চলুন এবার শুনি আরেকটি ঘটনা, যেখানে বাস্তবতা আর অশরীরের মাঝখানে হারিয়ে গিয়েছিল একজন মানুষ। আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি সত্য ঘটনা, যে ঘটনাটি পাঠানো হয়েছে বরিশাল থেকে। এই ঘটনাটি শুধু ভয়ানক না, এটি এমন এক অভিজ্ঞতা যা শুনলে আপনার শরীরে শীতল স্রোত বয়ে যাবে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তিনি ঠিক যেভাবে লিখেছেন সেইভাবেই বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমি ভয়ের রাজ্যের একজন নিয়মিত শ্রোতা। প্রতিদিন ঘটনাগুলো শুনে ভাবি ভয় একটা আর্ট হতে পারে। আজ আমি নিজের জীবনে এমন একটা ঘটনা শেয়ার করছি, যা আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। ঘুমের মধ্যে চিৎকার করে উঠি, কারণ এটা কোনো গল্প না, এটা আমি নিজে দেখেছি, নিজে অনুভব করেছি। বরিশাল শহর শান্ত আর সুন্দর, নদী, বাজার, পুরনো স্থাপনা, সবকিছুতেই একটা পুরনো ইতিহাসের ঘ্রাণ মেশানো। কিন্তু শহর থেকে একটু বাইরে গেলেই শুরু হয় অন্য এক বরিশাল, যেখানে রাস্তাঘাট ফাঁকা, গাছপালা ঘন, আর নদীর পাশে দাঁড়ালে মনে হয় কেউ যেন পেছন থেকে দেখছে। এক বন্ধুর সঙ্গে আমি একবার গিয়েছিলাম এমনই এক গ্রামে। গ্রামের নাম বলবো না, কিন্তু জায়গাটা ছিল নদী আর জঙ্গলে ঘেরা। নদীর নাম সন্দেশিয়া। বন্ধু শাওন বলল, এই নদীর পাশে একটা পুরনো কুঠির আছে। আগে এখানে থাকতো এক তান্ত্রিক, সবাই ডাকতো কালো বাবা। সে মরেনি, এক রাতে গায়েব হয়ে গিয়েছিল। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পেশায় একজন লেখক হওয়ায় আগ্রহ চাপা রাখতে পারলাম না। পরদিন সকালবেলা নদীর ধারে গিয়ে সেই কুটিরটি দেখি। স্বাধীন ভাঙ্গা দেয়াল, আর ভেতরে পড়ে আছে একটা কালো খাতা। খাতা দেখে অদ্ভুত লাগলো। ধুলো মাটিতে লুটিয়ে থাকা কিছু যেন আমার নাম ধরে ডাকছে। আমি খাতাটা হাতে নিয়েই শুনি, তুমি সম্মত হলেই শুরু হবে তৃতীয় পূর্ণতা। চারপাশে কেউ নেই, বাতাস থমকে গিয়েছে। খাতা খুলে দেখি রক্তের মতো লাল কালি দিয়ে লেখা কিছু নাম, কিছু মন্ত্র, আর বিকৃত মানুষের মতো কিছু আঁকিবুকি। সবচেয়ে শেষে লেখা, তিনটি আত্মা পূর্ণ হলে আমি আবার ফিরবো, তুমি দ্বিতীয়। সেদিন রাতে দুঃস্বপ্নে দেখি এক অদ্ভুত মানুষ, গায়ের কাপড় ছেঁড়া, চোখ লাল, মাথায় হাড়ের মালা। সে আমার গলা চেপে ধরে বলছে, আমার খাতা তুই নিয়েছিস, এবার খুলে পড় সবটা। চিৎকার করে ঘুম ভাঙলো, কিন্তু সকালে দেখি খাতাটা আমার বিছানার পাশে। এরপর থেকে শুরু হয় ভয়ানক সময়। রাতে দরজা নিজে নিজে খুলে আবার বন্ধ হয়। আয়নায় নিজের চোখে তাকালে ভয় লাগে। খাটের নিচে থেকে উঠে আসে এক ধরনের সোদা পচা গন্ধ। খাতা পুড়িয়ে ফেলতে চাইলাম, পুড়েনি। নদীতে ফেললাম। 3 দিন পর আবার ব্যাগে ফিরে এলো। তখন বুঝলাম এই খাতা এখন আমাকে দিয়েই কিছু করাতে চাইছে। তৃতীয় আত্মার খোঁজ। এর কিছুদিন পরেই শাওন মারা যায়। ঘুমের মধ্যে মৃত্যুর আগের রাতে সে কাঁপা কাঁপা গলায় বলেছিল, আমি ছায়াটা দেখেছি। আমরা গেলাম বৃদ্ধ কবিরাজের কাছে। তিনি বলেন, তুমি সেই খাতা হাতে নিয়েই কালো চুক্তিতে ঢুকে গিয়েছো। প্রথম আত্মা অনেক আগেই নিয়েছে, দ্বিতীয় আত্মা তুমি। তৃতীয় আত্মা পেলেই সে আবার ফিরবে। কবিরাজ খাতাটা সিল করতে চাইলেন, নদীর ধারে এক রাত যজ্ঞ করেছিলেন, কিন্তু আচমকা তিনি চিৎকার করে উঠলেন, সে এসেছে, সে আমার ভেতরে ঢুকতে চাইছে। এরপরই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ। খাতাটা তখন রক্তে ভিজে উঠেছে। আজও আমি সেই খাতা নিয়ে ঘুরে বেড়াই। আমার শরীর এখন তার ঘর। রাতে আয়নায় তাকালে আমি নিজেকে দেখি না, আমি দেখি তাকে। তৃতীয় আত্মা এখনো পূর্ণ হয়নি, আর যখন হবে সে ফিরে আসবে সম্পূর্ণ শক্তি নিয়ে। এই ছিল তান্ত্রিকের তৃতীয় আত্মা। যদি সত্যি এমন হয়, আমরা কি সত্যিই নিরাপদ? এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। এমন আরো ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন ভয়ের রাজ্য। আপনার সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা বা আপনার পরিচিতদের থেকে শোনা ঘটনা আমাদের পাঠাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভয়ের রাজ্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ।